আমাদের সাথে আলোচক হিসেবে আজকে যুক্ত আছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হোসেন কলিমুল্লাহ, বিএনসিসিও এবং প্রতিষ্ঠাতা জানিপব, এবং যুক্ত আছে ঢাকা রিপোর্ট 24 এর সম্পাদক রাজু আহমেদ মামুন। আপনাদের স্বাগতম। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমে কলিমুল্লাহ স্যারের কাছে যাব। স্যার, সরাসরি আমরা প্রশ্নে চলে যাব। আপনার কাছে জানতে চাইবো, ঐক্যমত কমিশন থেকে বিএনপির ওয়াকআউট, এটি কি ছিল পূর্ব পরিকল্পিত কৌশল নাকি বাস্তব হতাশার বহিঃপ্রকাশ? আপনার বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন মহোদয় তিনি এই বিষয়ে বক্তব্য রেখেছেন মিডিয়ার কাছে। এটা একটা পার্লামেন্টারি রীতি ওয়াকআউট করা, এবং এটা সিম্বলিক, অর্থাৎ আপনি আপনার নোট অফ ডিসেন্ট শো করলেন থ্রু ইউর ফিজিক্যাল জেস্চার, এবং আবার পরে আবার ফিরে গেল মূল বৈঠকে, অর্থাৎ প্রতিবাদের একটি মিডিয়াম এটি। এখন আপনার সব বিষয়ে ঐকমত্য হতে হবে এমন কোনো কথা নেই, এটা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী একটি বিষয়। আপনার কিলে আপনি কাঁঠাল পাকাতে পারেন, কিন্তু সেই কাঁঠাল খেতে খুব সুস্বাদু হবে না, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। তো সেই কারণে এখানেও বিষয়টা এরকম। গণতন্ত্র মানে হচ্ছে প্লুরাল স্পেস, আর প্লুরাল স্পেস মানে হচ্ছে বহু মতের সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান। এখানে সব বিষয়ে এগ্রি না করলেও চলবে, ব্রড বেসড একটা কনসেনসাস থাকলেই হল। তা আমার ধারণা সেটি উপনীত হতে খুব একটা অসুবিধা হবে না, এই জন্যে যে এই যে বর্তমানে যে দলগুলো রাজনীতিতে সক্রিয়, ওভার পলিটিক্সে লিপ্ত, তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক দফার আন্দোলন করেছেন। আপনার শেখ হাসিনার ঘন্টা সে কারণে বেজেছে, এবং তারা কিন্তু কামিয়াব হয়েছে। এখন লক্ষ্য অর্জিত হয়ে গেলে যেটা হয়, পরবর্তীতে নানান রকমের ইস্যু ভিত্তিক মতদ্বৈততা দেখা দেয়, সেটা আমাদের এখানেও ঘটেছে। এখন ধরুন বিএনপি সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল, জামাত ইসলাম এবং নতুন যে এনসিপি, তারাও কিন্তু সরকারি দলের মতো আচরণ করছে। আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মুখ ফসকে ওদের বলেই ফেলেছেন যে এনসিপি সরকারি দল আর হোসেন। তো ফলে যে অপাত্র স্নেহ সেটি তাদের পাচ্ছে। তো সব মিলিয়ে সে কারণে তারা আমাদের সহস্র যে নিরাপত্তা আচ্ছাদন সেটিও এনজয়, ডগ স্কোয়াড থেকে শুরু করে আপনার সাজোয়াজান সবই তাদের কল্যাণ নিয়োজিত আছে। ফলে আপনার শাসক দল বলতে যা বোঝায় সেই প্রোটোকল গুলো তারা টটলার অবস্থায় এনজয় করছে। আর মাঠ পর্যায়ে যেটা হচ্ছে, মাঠ প্রশাসন আপনার তারা তো আকাল মন্দ কি সারাই কাফি স্টাইলে কাজ করছেন। জেলা প্রশাসন সর্বত্র এনসিপি কি পছন্দ করছে কি অপছন্দ করছে সে বিষয়টা খেয়াল করে অ্যাক্ট করবার চেষ্টা করছেন। খেয়াল করে দেখেন, আপনার সব জায়গায় সব জেলায় গিয়ে তারা পদযাত্রা করলেন, গোপালগঞ্জে গিয়ে মার্চ টু গোপালগঞ্জ রিফ্রেশ করলেন তাদের এই কর্মসূচি, এবং গেলেন। রাজু আহমেদ মামুন স্যার, আপনার কাছে প্রশ্ন। কলিমুল্লাহ স্যার যেটা বললো, এনসিপি সরকারি দল, এটা উপদেষ্টা মানে মুখ ফুসকে বলে ফেলছে। আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি এর আগে কি সরকারি দল ছিল না? সাধারণ জনতা বা যারা বিশ্লেষক আছে বা সাংবাদিক বা দেশের আমজনতা যারা আছে, তারা তো বরাবরই বলে আসছে এটা সরকারি দল। এখন উনি এটা বলার পরে বা বলার আগে এটা আসলে এস্টাবলিশমেন্টটা আসলে কি, মানে আগে কি এটার এস্টাবলিশমেন্ট ছিল না, এখন কি সেটা হলো? আপনার কি মনে হয়? কিছুক্ষণ আগে জনাব কলিমুল্লাহ মহোদয় যে একটা কথা বলছিলেন, আকলমানদের কথা একটা বলছিলেন, তো বিষয়টা একটু শুরুতেই একটা গ্রামীণ গল্পের অংশ বিশেষ একটু বলে নেই। সেটি হলো
গ্রামের এক বাজারে আগেকার দিনে তো বিদ্যুৎ ছিল না, লণ্ঠন দিয়ে আর কি দেখা গেল গ্রামের এক দোকানে এক বৃদ্ধ কৃষক গেছে 1 কেজি চাল কেনার জন্য। তো যে চাল মেপে দিচ্ছে অন্ধকারে, এবং যে নিচ্ছে তারা মানে যে নিচ্ছে সে অতটা খেয়াল করছে না। তো শহুরে এক লোক সেখানে দাঁড়ানো, সে বলল যে এই যে মুরব্বী, এই যে উনি 1 কেজি চাল যে নিলেন, উনি আপনি দেখছেন যে কম দিল না কি? বলে যে বাবা, বেশি দিক আর কম দিক ধরলে বুঝি। তার মানে এই যে আন্দাজ মানুষের বা মানুষের যে নিরীক্ষা সাধারণ মানুষের, সেটিকে আসলে উপেক্ষা করার সুযোগ নেই। এখানে এনসিপি শুরু থেকেই এটি একটি কিংস পার্টি হিসেবে গ্রো হয়েছে। এটা নিয়ে খুব একটা রাগঢাক করে এখন আর লাভ নেই। কারণ এনসিপি সরাসরি সরকারের ব্লেজড হয়েছে। আবার এটাও বলা যেতে পারে এনসিপির যে সদস্যরা তারা ইউনূসকে নিয়োগ দিয়েছেন। ইউনূস এখানে শুরুতেই যে জিনিসটি আমাদের কাছে প্রকাশ করেছেন, দেখলাম যে শেখ হাসিনার সরকারের তারা যে মেটিকুলাসলি পতনটা ঘটালো, তারপরে আমরা দেখলাম বিদেশ থেকে ইউনূস উড়ে আসলেন এবং তিনি ক্ষমতা গ্রহণের আগে জনগণের উদ্দেশ্যে যেটা বললেন যে তাকে নিয়োগ দিয়েছে বা ক্ষমতা গ্রহণের পরপরই তিনি কি স্বীকারও করেছেন যে তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা। কোন ছাত্ররা? যে ছাত্ররা আন্দোলন করেছিল। ধরা যাক বাংলাদেশে 2 কোটি ছাত্র আছে, তার ভিতরে 1% আন্দোলনের সাথে জড়িত হয়েছিল 2 লাখ। 2 লাখের মধ্যে 150 জনের মতো আহ, এটার সমন্বয়ক হিসেবে কাজ করেছে। সে সমন্বয়ক তারা, তার ভিতরে আমরা দেখতে পেলাম যে তার প্রায় 70-80% হলো গিয়ে ততদিনের মধ্যে খবর হয়ে গেছে তারা শিবিরের ছেলেপেলে। এবং সেই বাকি যারা আছে তাদেরকে নিয়েও নানা রকম কনফিউশন, তাদের পরবর্তীতে অনেকের পরিচয়, রাজনৈতিক পরিচয় প্রকাশ হয়েছে। পরবর্তীতে কেউ কেউ ভিন্ন রকমের তাদের পরিচয়ের কথাও বলেছে। কিন্তু যারা তাদের নিয়োগকর্তা তারা আবার তারাই যখন মেট্রিকুলাস ডিজাইনের আন্দোলন করলো এবং তারাই যখন একটি পার্টি করলো, এখানে আসলে বলার অপেক্ষা রাখে না এই এনসিপি কে বা কারা। এবং ডক্টর ইউনূসের ব্লেজড বা যেহেতু সে সরকার প্রধান এখন, হ্যাঁ, সেই হিসাবে তার ব্লেজড এবং তার একটা কিংস পার্টি, এরকম কিংস পার্টি বাংলাদেশের ইতিহাসে কিন্তু বিভিন্ন সময় তৈরি হয়েছিল। এবং ডক্টর কলিমুল্লাহ মহোদয়ের নিশ্চয়ই মনে আছে যে আমাদের দেশে কিন্তু ফ্রিডম ফাইটার, ফ্রিডম পার্টি নামে একটি পার্টি গ্রো হয়েছিল একটা সময়। ব্যাপক তাদের সম্ভাবনার কথা শোনানো হয়েছিল এবং তারা বাংলাদেশের রাজনীতিতে বড় রোল প্লে করবে এরকমের। শুধু ফ্রিডম পার্টি বলছি কেন, এরকম অনেক পার্টিরই তৈরি হয়েছিল অনেক ইয়ে নিয়ে। তো এরকমের একটি পার্টি যা গড়ে উঠছে এবং তাদের নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা হচ্ছে এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, প্রোটোকল দেওয়ার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হচ্ছে। এবং যে সেনাবাহিনী 5ই আগস্ট নিয়মিত সরকারের নির্দেশনা উপেক্ষা করেছিল, সেই সেনাবাহিনী যে আচরণটা, যে দৃশ্যগুলো তৈরি করেছে গোপালগঞ্জে, সেটি কিন্তু রীতিমতো সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে, হতাশ করেছে। কেন করেছে তারা? সেটা এনসিপির পারপাস সার্ভ করার জন্য। এবং এই এই সেনাবাহিনী আবার দেখা গেছে যে তাদেরকে আবার চট্টগ্রামে এনসিপি কে পাহারা দেওয়ার জন্য, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য যে অ্যাক্টিভিটিস গুলো করেছে, সেগুলো কিন্তু আমাদের কাছে রীতিমতো একটু দৃষ্টিকটু মনে হয়েছিল যে একটা সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সেনাবাহিনী আসলে একটা বিশেষ কোনো রাজনৈতিক দলকে এই ধরনের সুবিধা দিতে পারেন কিনা। আর ইতিমধ্যেই ব্যাপারটা এতটা মানে সমালোচিত হয়েছে যে যদি প্লেন ক্রাশের ঘটনাটা মাইলস্টোনে না ঘটতো, তাহলে এগুলো নিয়ে হয়তো আমরা আরো তীব্র আলোচনার দেখতাম এবং সেই আলোচনা সেনাবাহিনী এবং সরকারকে ফেস করতে হতো এনসিপি কে কেন্দ্র করে। যাই হোক, এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, সম্প্রতি আমরা যেটা দেখলাম যে আহ, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা গুলশানে গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলো, তো তারা কি শুধু এই এই এবং পুলিশের হাতে ধরা খেলো যেটা, তারা কি শুধু এই কিছুদিন আগে চাঁদাবাজি শুরু করেছিলেন? তা কিন্তু না। এই কাজগুলো তারা অনেকদিন 5ই আগস্টের পর থেকে করে আসছিলেন। হঠাৎ করে এখন তারা ধরা খাচ্ছেন, তার মানে এই বিষয়টা কিন্তু জনমনে নানা রকমের সন্দেহ সৃষ্টি করছে যে তাহলে কি গণেশ উল্টে গেল? কারণ তাদেরকে তো ধরার কথা না।
হঠাৎ করে এখন কি হচ্ছে? তো এই রকমের একটি টালমাটাল পরিস্থিতি যখন সমস্ত কিছু আসলে যে কতটা মুহূর্তের মধ্যে পাল্টে যেতে পারে এ ধরনের শঙ্কা মানুষের মধ্যে কাজ করছে। সেখানে আজকের বিএনপির ওয়াকআউট হওয়ার বিষয়টিও আবার তার ফিরে আসার ব্যাপারগুলো কিন্তু ক্ষণে ক্ষণে মানুষের ভিতরে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতেছে এবং অনেক সাধারণ মানুষরা কিন্তু ডক্টর ইউনূসের সরকারের প্রয়োজনীয়তা এবং যৌক্তিকতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। হ্যাঁ, এরকমের একটা পরিস্থিতিতে। জি। এই ওয়াকআউটের ফলে ঐক্যমত কমিশনের যে গ্রহণযোগ্যতা এবং তার যে কার্যকারিতা সেটা আসলে কতটা প্রশ্নবিদ্ধ হলো কলিমুল্লাহ স্যার? দেখুন, পুরো বিষয়টা সিম্বলিক এবং সাময়িক। তারা কিন্তু আবার পরে ফিরে গেছেন, আর জি, সেখানে ফায়ার অ্যালার্ম কাজ করছিল না, বা হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় পরে একটা রাপচার হয়, এবং এটা হতেই পারে। সুতরাং এটা নিয়ে খুব একটা ভাবিত হওয়ার কারণ আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। কিন্তু এখানে ধরেন যে সাধারণ মানুষের কাছে মেসেজটা আসলে কি যাচ্ছে? বিএনপি এত বড় একটা দল। হয়তো সবকিছু ঠিক থাকলে যদি প্রপার নির্বাচন হয়, এটা তো ধরেন যে মোটামুটি সবাই ধরেই নিছে দেশের, আপনার দেশের জনগণ থেকে শুরু করে সর্বক্ষেত্রেই এটা স্বীকৃত যে বিএনপি ক্ষমতায় যাবে। তো এত বড় একটা দল, তাদের কাছে সাধারণ মানুষের চাহিদা আছে। তাদের কাছে অনেক চাওয়া পাওয়ার আছে আগামী নির্বাচনের পরে। তো সেই জায়গা থেকে বিএনপি এই যে কাজ, ছোট, ছোট যে কাজগুলো করছে বা এটা মাঝে, মাঝে বিভিন্ন ধরনের কাজ করতেছে। এটা কি তাদের দায়িত্ব জ্ঞানহীনতা, বা আসলে এখানে কি মানে এটা সে সাধারণ মানুষকে আসলে কি মেসেজ দিচ্ছে? দেখুন, যারা পার্লামেন্টারি প্র্যাকটিসে অভ্যস্ত, তারা তারা কিন্তু এটাতে অবাক হবেন না। জি, এক, আর সাধারণ মানুষকেও তো আসলে এইসব রীতিনীতি, প্রোটোকল, এগুলোর সঙ্গে পরিচিত করাতে হবে। না হলে ফাংশনিং ডেমোক্রেসি আমরা কিভাবে পাবো? তো এইভাবেই বিষয়টাকে আমার মনে হয় বিশ্লেষণ করা ভালো। না, যে সাধারণ ধন্যবাদ। মানুষকে পরিচিত, স্যার, সাধারণ মানুষকে পরিচিত করার কি আর কোনো মাধ্যম নাই? ধরেন যে এটা তো হচ্ছে হয়তো আমরা যতটুকু শুনতে পেয়েছি আপনার হয়তো আর ২-৩ দিনের মধ্যে তারা একটা জুলাই সনদ নামে যেটা আমরা শুনে আসতেছি আন্দোলনের পর থেকে, সেটা হয়তো ঘোষণা করবে আগস্টের ৩ তারিখে। আ আবার এই ২-৩ দিনের মধ্যেই হয়তো নির্বাচনটাও ঘোষণা করবে। নির্বাচনের তারিখটা, এক্সাক্টলি ডেটটা সেরকমও আমরা শুনতে পেয়েছি। তো এই সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বিএনপির আসলে ওয়াকআউট করে যাওয়া, আবার ঢোকা, এটা সাধারণ মানুষের মাথায় কি আসলে এটা অন্যভাবে এটা প্রভাব পড়বে কিনা? যেমনটা রাজু আহমেদ মামুন স্যার কিছুক্ষণ আগে বলল যে এটা আসলে আ এটা তো সাধারণ মানুষের কাছে একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে নাকি? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু তারা আবার ফিরে গেছেন এবং বলেননি যে আমরা বয়কট করছি ফর গুড, সে কারণে এটা সিম্বলিক একটা জেস্চার, এবং যথারীতি এটা কেন তারা পালন করলেন পার্লামেন্টারি প্র্যাকটিসের অংশ হিসেবে, সেটি সাধারণ মানুষ বুঝবেন ইভেনচুয়ালি। আপনার কি মনে হয় না যে এত দ্রুত, অর্থাৎ আপনার আন্দোলনটা হলো মাত্র এখনো ১ বছর পূর্ণ হয়নি। তো এর ভিতরেই আপনার বেশিরভাগ দল কিন্তু এখন আপনার এই সময় এসে অনেকটা বিভক্ত হয়ে পড়েছে। তারা কিন্তু আপনার একেকজন, যদিও আমরা ঐক্যমত কমিশনের কাছ থেকে যেটা শুনতে পাচ্ছি সেটা সবাই আপনার এক আছে বেশিরভাগ দল। বাট ভিতরে, ভিতরে আসলে বাস্তবতায় যেটা সেটা হচ্ছে মেক্সিমাম দলগুলো তো আসলে বিভক্ত হয়ে পড়েছে। তো এখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আসলে কতটুকু দায়বদ্ধতা আছে? তিনি এই দলগুলোকে মানে একত্রিত করতে পারেনি কেন? দেখুন, বেসিক্যালি তিনি আমার পেশার একজন মানুষ, রাজনীতিবিদ নন। হতে পারেন তিনি দেশের সেরা মার্কেটিং ম্যান, প্যাকেজিং ম্যান। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তার একটা ব্র্যান্ডিং নোবেল প্রাপ্তির পর আরো বেড়েছে, হয়েছে বিশ্ব স্ট্র্যাচারে, এবং সেটি তাকে গ্লোব ট্রটারে পরিণত করেছে। এক দেশ থেকে আরেক দেশে নিয়মিত যাওয়া যাওয়া আসা করছেন। তো এখানে আপনার তার যে স্কিল, তার যে এক্সপার্টাইজ, সেটি
রাষ্ট্র চালনার জি। জন্যে রাজনীতিবিদরা যেভাবে কাজ করেন, যেভাবে গ্রুমড হন, সে এক্সপোজার তার হয়নি। তো ফলে তিনি যা ভাবেন, বিশ্বাস করেন, তাই বলেন। এবং সেটি আপনার কনসিয়েন্টাইজেশন পার্সপেক্টিভ থেকে গ্লোবালি সঠিক, কিন্তু বাংলাদেশে ৭-৫ বুঝিয়ে মানুষ চালনার যে কৌশল রাজনীতিবিদরা অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড মেনটেন করেন, তা কিন্তু ডিফারেন্ট। তো সেই ভাষাটা তার জানা নেই, এক। দ্বিতীয়ত, আপনার যারা ফুল টাইম বাংলাদেশের মতো দেশে রাজনীতি করেন, তারা বুঝ দিতে ওস্তাদ মানুষকে, ভোকাবুলারি, সেই ন্যারেটিভ হয়তো তিনি ব্যবহার করেন না। তার ফলে এই হায়াটাসটা তৈরি হয়েছে বলে আমার ধারণা। স্যার, আর তার মানে আপনি কি বলতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কি আসলে এই দেশের রাজনীতি মানে যে ছলচাতুরির যে একটা আশ্রয় নেয় নেতা কর্মীরা, উনি সেইটা জানেন, অর্থাৎ উনি এই দেশের রাজনীতির প্রেক্ষাপটে ইনোসেন্ট, এরকম কিছু? তিনি কখনোই তো রাজনীতিতে সক্রিয় ছিলেন না ভাই। বেসিক্যালি তাকে জি। নসরকারি সেক্টরের লোক মনে করেন সবাই, আপনার এবং কথাটা তার আসেনি। স্পেশালাইজেশন মাইক্রো ক্রেডিট, এবং এটার একটা মডেল তিনি ডেভেলপ করেছেন, সেটি চমৎকারভাবে বিপণন করেছেন, এবং সেটা তাকে মার্কিন আপনার ডেমোক্রেট ঘরানার সঙ্গে যুক্ত করেছে। তো যেটা বলছিলাম, যে তিনি যেহেতু নসরকারি সেক্টরের মানুষ এবং সেই সঙ্গে অধ্যাপনা জগতের মানুষ, ফলে আপনার তিনি যেটা ফেরি করতে পারেন সেটি হচ্ছে কথামালা। আপনার কাছে জানতে চাইবো, যেহেতু ইউনূস সাহেব এদেশের রাজনীতির সাথে পরিচিত নন, উনি এদেশের রাজনীতিবিদদের ছলচাতুরি সম্পর্কে মানে সেরকম ছলচাতুরি করতেও পারে না তাদের মতো, তাহলে উনি দায়িত্বটা নিলেন কেন? দায়িত্ব নেওয়ার পরে উনি যেহেতু সামলাতে পারছে না সবকিছু, তাহলে ওনার কি দায়িত্বটা নেওয়া উচিত হয়েছে? উনি কেন নিলেন? উনি বাংলাদেশের রাজনীতি জানেন না, এটা বোধহয় এটা পুরোপুরি একমত হওয়ার কিছু নেই এখানে। কারণ ওনার জন্ম বাংলাদেশে, উনি ওনার কাজ করেছেন বাংলাদেশের এনজিও সেক্টরে, উনি বাংলাদেশকে দেখেছেন আমাদের চেয়ে অনেক বেশি। বাংলাদেশের জন্ম এবং জন্মের আগ থেকেই উনি বাংলাদেশকে দেখেছেন। উনি বাংলাদেশকে ভালো করেই জানেন এবং উনি বাংলাদেশের রাজনীতিও ভালো করে জানেন। কিন্তু রাজনীতি জানা এবং রাজনীতি করা, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, রাজনীতিবিদ হওয়া আর রাজনীতি বোঝা, বা আমি হয়তো একটা সেক্টরে ভালো করতেছি এবং অন্যান্য সেক্টরগুলো সম্পর্কে আমি জানি, এটি একটি ভিন্ন বিষয়। কিন্তু আবার সেই সেক্টরে গিয়ে আমি যে ভালো করব বা আমার যে খুব মেধা এবং প্রতিভার সাক্ষ্য রাখতে পারবো, তাও কিন্তু মানে একেবারেই ঠিক না। তো উনি চেয়েছেন ওনার জীবনযাপনের কিন্তু মধ্যে উনি দিয়ে উনি তারপরে তো উনি তো যখন দায়িত্ব নেন তখন তো খুব কনফিডেন্টলি উনি বলেছেন, উনি রিসেট বাটনে প্রেস করলেন, সবকিছু আপনার নতুন করে শুরু করবেন। তো যিনি এই সম্পর্কে যার কোনো ধারণাই নেই, তিনি তাহলে এত বড় দায়িত্ব নিলেন, আবার এত বড় বড় কথা বললেন, অথচ এখন আমরা দেখতেছি এটার রেজাল্ট টোটালি জিরো। আর এখন কি আসলে এই কথা তাহলে তার সাথে যাবে, বা এটা আসলে আসলে এলোমেলো করা, যে কোনো কিছু এলোমেলো করা খুব সহজ কাজ, কিন্তু গোছানোটা খুব যোগ্যতার একটা ব্যাপার। তো রাষ্ট্র একটি বড় প্রতিষ্ঠান, রাষ্ট্র একটা মহা ইঞ্জিন, যেটা উনি নিজেই স্বীকার করেছেন। তো এখানে যে সংকটটা সৃষ্টি হয়েছিল সেটি হলো ৫ই আগস্টে আমরা দেখলাম যে শেখ হাসিনাকে সেনাবাহিনী ভারতে রেখে আসলো তার প্রোটোকল দিয়ে, সেনাবাহিনীর বা বিমান বাহিনীর হেলিকপ্টারে করে। তারপরে আমরা দেখলাম রাষ্ট্রের মধ্যে ব্যাপক একটা মেচাকার অবস্থা, গণভবন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গাতেই এলোমেলো। ওই দিনটা আসলে আমরা দেখলাম যে কি হচ্ছে। ওই দিন কি আসলে সরকার পতন হয়েছিল? সরকার পতন হয় কখন? সরকার পতন হলে আমরা বিগত দিনেও দেখেছি, সরকার পতন হলে
আর একটা সরকার আসে, একটা দায়িত্বশীলতার জায়গাগুলো তৈরি হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঠিক থাকে। কিন্তু 5ই আগস্ট দৃশ্য তো আসলে সরকার পতন কি হয়েছিল না রাষ্ট্রের পতন হয়েছিল, এই এই বিষয়টা একটা না একটা সময় স্পষ্ট হবে। এবং আমার মনে হয় যে জনাব কলিমুল্লাহ মহোদয় বিষয়টা ভেবে দেখবেন যে একটা সময় আমাদের কাছে এটাকে নিয়ে ভাবতে হবে যে 5ই আগস্ট কি শুধু সরকার পতন হয়েছিল না রীতিমতো রাষ্ট্র একটা পতনের শেষ প্রান্তে গিয়ে প্রায় পৌঁছে গিয়েছিল, এটি আমাদের ভাবতে হবে। এবং সেই জায়গা থেকে উনি যখন আসলেন, উনি দায়িত্ব গ্রহণ করলেন, উনি সুন্দর কথা বললেন যে সবার সহযোগিতা প্রয়োজন এবং উনি জাতীয় ঐক্যের কথাও বললেন। কিন্তু সেখানে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, উনি যে জাতীয় ঐক্য তৈরি করলেন সেই জাতীয় ঐক্যটা কেবলমাত্র আহ উম, আহ, আহ, ডানপন্থী কিছু রাজনৈতিক দল, আহ এরাই হলো ওনার জাতীয় ঐক্য। সেখানে তুলনামূলকভাবে বামপন্থী কিংবা জাতীয়তাবাদী যে শক্তিগুলো তার অনুপস্থিতি। এখানে উনি দ্রুতই ইরেজ করে ফেলতে চাইলেন আওয়ামী লীগকে এবং মুক্তিযুদ্ধের ন্যারেটিভ গুলো নিয়ে উনি রিসেট করার কথা বলে আরো একটা তুমুল বিতর্ক উস্কে দিলেন। এবং তার মধ্য দিয়ে দেখলাম যে ওনার সরকারের চালিকা শক্তি হয়ে উঠলো রাজনৈতিকভাবে 71 সালে বাংলাদেশ যে চায়নি এরকম একটি রাজনৈতিক দল। হ্যাঁ, এবং আবার কখনো কখনো দেখা গেল যে উনি ওনার সরকার নিয়ে ব্যাপক অভিযোগ হলো যে ইউটিউব চালিত সরকার, এরকম কথাও কিন্তু নেটিজেনদের মধ্যে ব্যাপকভাবে সমালোচিত হলো। তো এখন দায়িত্বশীলতার জায়গা থেকে যদি প্রশ্ন তোলা হয় যে উনি আহ, আসার পরে যে কাজটি খুব সহজেই করতে পারতেন, যে এরকমের একটি মহা ইঞ্জিন যেটা উনি বুঝেছেন যে সেটা ওনার চালানো ওনার পক্ষে সম্ভব না এবং ওনাকে সহযোগিতা সেভাবে হয়তো করছে না, তাহলে ওনার করণীয়টা কি ছিল? উনি হয়তো খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দিতে পারতেন, সেটা উনি ক্ষমতা গ্রহণ করার 3 মাস 4 মাসের মধ্যে। এখানে উনি এক পক্ষকে এলিমিনেট করা, রিসেট দেওয়া, নানা রকম কথা বলেছেন, সে সমস্ত উদ্যোগগুলো নানাভাবে নিয়েছেন, কিন্তু সেগুলো কি আহ, উম, করাটা ওনার পক্ষে সম্ভব? কারণ যে কোনো একটি পরিবর্তন, যে কোনো কিছু এলোমেলো করে দিয়ে আবার গুছাতে গেলে যে শক্তিটা দরকার, যে মেধা এবং যোগ্যতার দরকার, যে ম্যান পাওয়ার দরকার, যে ঐক্য দরকার, সেই সবকিছু কি ওনার সাথে আছে? এটি কিন্তু একটি বড় রকম প্রশ্ন। আমরা দেখছি যে এই ধরনের প্রতিশ্রুতিগুলো কিন্তু সেনাপ্রধান নিজেও দিয়েছিল যে প্রধানমন্ত্রী চলে গেছেন, এখন দেশের বাইরে আমরা আমি দায়িত্ব নিচ্ছি, আপনারা সবাই শান্ত থাকুন, কিন্তু তারপরে আমি সবকিছু দায়িত্ব নিচ্ছি। উনি সেনাপ্রধানের কথা বলেছিল 5ই আগস্ট, কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখলাম যে সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে, কিন্তু সেনাবাহিনী সেখানে দাঁড়িয়ে দেখছে। কোনো কোনো জায়গায় তারা মানে কি বলে যে আমরা দেখলাম সংসদ ভবন যখন লুট হচ্ছে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি আমরা দেখেছি, কিন্তু তারপরও এগুলো হয়ে গেল। তার মানে এই সমস্ত প্রতিশ্রুতিগুলো কোনোটাই আমরা দেখলাম যে অ্যাটলিস্ট ঠিকঠাক ছিল না এবং এর কোনো আহ বাস্তবায়ন যেহেতু হয়নি, পরবর্তী যে বিশৃঙ্খলা গুলো হয়েছে সেই বিশৃঙ্খলা গুলো থেকে উনি হয়তো দ্রুত রিলিফ নিতে পারতেন। সেই ব্যর্থতার জায়গাটা উনি যদি বুঝতেন তাহলে উনি একটা নির্বাচন দিয়ে নির্বাচিত একটা সরকারের হাতে দিতে পারতেন এবং সেই ইনক্লুসিভ একটা নির্বাচন যদি না হয় সেই নির্বাচন বাংলাদেশে যে কখনোই গ্রহণযোগ্য হবে না। তার উদাহরণ আমরা দেখলাম যে আওয়ামী লীগের একা নির্বাচন করে যে বিতর্কের মধ্যে পড়েছিল, সেই বিতর্কের জায়গাগুলোর দিকেই তো উনি নিয়ে যাচ্ছেন তাহলে, এবং সে এটি কিন্তু বড় সংকটের জায়গা। রহমান। জি। আহ, জনাব কলিমুল্লাহ স্যার, বিএনপি যখন ওয়াকআউট করে, আজকে দুপুরবেলা যখন বিএনপি ওয়াকআউট করে, এরপর সাথে সাথেই জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা আক্তার হোসেন তিনি সাথে সাথে একটা ব্রিফ করেন যে বিএনপির মতো দল যদি না থাকে, তারা যদি বের হয়ে যায়, তাতে ঐক্যমত্য কমিশনের বা আপনার এটা কোথাও কোনো কিছুতে আটকাবে না। অর্থাৎ আপনার এনসিপি যারা এখন পর্যন্ত আপনার নিবন্ধিতই দল না, তারা বিএনপির মতো একটি দলকে আসলে আপনার গুনায় ধরতেছে না। ব্যাপারটা আসলে আপনি কি বলেন? উনি বোধহয় ওনাকে বোধহয় কানেক্ট নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তো যে প্রশ্নটা করা হচ্ছিল যে এনসিপি আসলে বিএনপি কে গোনায় ধরছে না, এটি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এনসিপি আসলে কেন ধরবে? এই মুহূর্তে তারা নিজেদেরকে একটা কিংস পার্টি মনে করছে। যেহেতু তারা নিজেদেরকে কিংস পার্টি মনে করছে, যেহেতু তারা চাচ্ছে ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হোক, যেহেতু তারা চাচ্ছে নির্বাচন, তারা যে সংস্কার প্রত্যাশা করছে সেই সংস্কারের সকল নকশা
প্রস্তুত হোক, তারপরে তারা করবে। তো সেক্ষেত্রে এখানে বিএনপি তো মানে সরকারের স্টেক ওইভাবে না, যদিও তার লোকজন বসানো আছে, তার পক্ষের উপদেষ্টাও আছে, বিভিন্ন সেক্টরে তার বিএনপি তার কিছু লোকজন বসিয়েছে, কিন্তু সেটা তো জামাতের মতো এত বেশি না, কিংবা এনসিপির মতো সে তো এখানে একটা মানে নিজের দলীয় সরকারের মতো না। কাজেই বিএনপি এখানে প্রায় তৃতীয় পক্ষ। সরকার এবং আহ, তার যে কাঠামো আছে তার ক্ষেত্রে সে একজন আগন্তুকের মতো। ফলে বিএনপিকে তারা এখানে এই ধরনের কথা বলার সাহসটা এখন পাচ্ছে। তা এই সুযোগটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপিরও কিছুটা দায় আছে। দায় আছে মানে অনেকখানি দায় আছে বিএনপিরও, যে তারা এদের যে আহ, এদের সমর্থনের ক্ষেত্রে এদের ব্যাপারে অনেক সময় আহ, মানে চোখ বন্ধ বন্ধ করেই অনেক কিছুতেই সমর্থন দিয়ে গেছে, এবং সেখানে এই পরিবর্তনে বিএনপির যে অবদান বা বিএনপির যে একটা শক্তিশালী ভূমিকা ছিল, সেই ভূমিকার ব্যাপারটিও আসলে তাদের চেয়ে কম প্রচারিত। এটাও তাদের একটা আত্মবিশ্বাসের জায়গা।